মানুষ সহজে কাছে যে সুযোগটা পেয়ে যায় ওই সুযোগটাকে সুযোগ হিসেবে কখনোই সে দেখে না। আমরা সহজেই নেটওয়ার্ক মার্কেটিং পেয়ে গেছি। এর চেয়ে আদর্শ, এর চেয়ে আইডল বিজনেস আপনি আপনার আশপাশে দেখাতে পারবেন না। এর চেয়ে আইডল বিজনেস আপনার বাপ চাচা কেউ করে না। আপনি বেস্ট একটা ব্যবসা পেয়েছেন, কিন্তু আপনি একবারের জন্য স্রষ্টার কাছে শুকরিয়াশীল না। আপনি একবারের জন্য কৃতজ্ঞ না যে আপনাকে নিয়ে আসছে। আপনি একবারের জন্য কৃতজ্ঞ না যে আপলাইনটা আপনাকে সহযোগিতা করছে। আপনার 95% কাজ করে দেওয়া আছে। এই অফিস আপনার করা লাগে নাই, প্রোডাক্টের স্টক আপনার টাকা দিয়ে আপনার রাখা লাগে নাই, এই সিস্টেম আপনাকে ডেভেলপ করা লাগে নাই, অফিসের ফার্নিচার আপনার কিনতে হয়নি, ডেকোরেশন আপনার কিনতে হয়নি। এরপরে হচ্ছে ট্রেনিং রুম, এই ডিপার্টমেন্ট, ট্রেইনার, কোনো কিছু আপনার না। 95% করা, আপনি শুধু 5% করবেন, সেটা হচ্ছে ব্যবসা শিখবেন আর কাজে কাজ করবেন। 10 লাখ টাকা ঘুষ দিয়ে যদি একটা পুলিশ কনস্টেবলের চাকরি নেয়, এই 10 লাখ টাকা উঠাতে গিয়ে তাকে 10 বছর ফ্রি খাটতে হচ্ছে, যার 1টি টাকা সে পাচ্ছে না, তার পরিশ্রমের 1টি টাকা মূল্য পাচ্ছে না। আপনার একটা আঙুলের মূল্য আপনি বুঝতেছেন না, অথচ যার একটা আঙুল নাই, এই আঙুলটা নেই, তার কাছে গিয়ে শোনেন এই আঙুলের মূল্যটা কতখানি। আপনি হাতের মূল্য বুঝতেছেন না, যার একটা হাত নেই তার কাছে গিয়ে শোনেন এটার মূল্য কি। যার কাছে যেটা নেই সে সেটার মূল্য বোঝে। এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু মাঝে মাঝে বলতেছে কি তোমরা উদ্যোক্তা হও, স্টুডেন্টকে বলতেছে তোমরা উদ্যোক্তা হও, চাকরির আশায় বসে থেকো না। যে একটা শিক্ষিত ছেলে, সে কিন্তু অটো নিয়ে রাস্তায় নামতে পারছে না, সে কিন্তু রাজমিস্ত্রির অ্যাসিস্ট্যান্ট হয়ে ডে লেবার হতে পারছে না, কারণ তার আত্মসম্মানে বাঁচছে। অথচ যে রাজমিস্ত্রির হেল্পার, সেই ব্যক্তি করে দিনে হাজিরা পায় 700 টাকা, মাসে সে ইনকাম করতেছে 21,000 টাকা। অথচ মাস্টার্স পাস শিক্ষিত ছেলেটা 15,000 টাকার জব খুঁজতেছে। আমাকে কষ্ট করতে হবে, আমাকে কাজ করতে হবে, কারণ কাজ করা ছাড়া আমি কিছু পাবো না, এটাই স্বাভাবিক। আমি কোনো বীজ লাগাবো না, অথচ আমি সেখানে আম, জাম, কাঁঠাল, লিচু সব আশা করব। আমি যেদিন বিয়ে করব আমার নিজের গাড়িতে বিয়ে করব, যাতে বউকে প্রথম দিন ভাড়া করা গাড়িতে চড়িয়ে পরের দিনই অটোতে না উঠাতে হয়। আমি যেদিন বিয়ে করতে যাব আমার পার্সোনাল কারে চড়ে আমি যাব, আর যেদিন আমার বিয়েতে বরযাত্রী যাবে আমার অ্যাসোসিয়েটদেরই গাড়ি থাকবে 20টা। যদি আপনি ডিসিশন নেন, এটা আপনার দ্বারা সম্ভব। এই সুযোগ আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং দিচ্ছে। কখনোই ভাবে না যে আমি একটা প্রোডাক্ট দিয়ে ওই ব্যক্তির জীবনটাকে চেঞ্জ করে দিচ্ছি, ও কখনো এটা ভাবে না। এই জন্য হাল ছাড়ে। কেন আমি মৃত্যুর আগ পর্যন্ত নেটওয়ার্ক মার্কেটিং করতে চাই? কারণ আমি দেখেছি এই ব্যবসার মাধ্যমে আমি যত সহজে মানুষকে হেল্প করতে পারছি, এত সহজে আমি পৃথিবীর অন্য কোনো পেশা থেকে পারবো না। তোমাদের মতো ছেলেপেলেদের যে শিখাচ্ছি, কথা বলতে শিখাচ্ছি, দাঁড়াতে শিখাচ্ছি, এইটা কোথায় পেতাম? এটা কয়জন শেখায়? রিয়েল লাইফ এডুকেশন আমি তোমাদেরকে দেওয়ার ব্যবস্থা করছি, যেইটুকু আমি জানি সেটুকু। আরো জানছি যাতে আরো দেওয়া যায়। যদি আমার কর্মটা মানুষ হিসাবে এমন না হয় যে আমার জীবনের দ্বারা আরো 10 জনের জীবনের উপকার হয়েছে, তাহলে আমি কুকুর আর শুয়োরের জীবন আর আমার জীবনকে আমি আলাদা করে কোনোভাবে দেখি না। দুইটা কুকুর একসাথে খেতে গেলে এরকম করে, ডিসিশন ডেলি ডেলি নেয় না বুদ্ধিমানরা। মনে রাখবেন, ভীরুরা মরে যায় প্রতিদিন, প্রতিদিন শত শত বার মরে। আর যারা সাহসী জীবনে একবার মরে। যে যুদ্ধ আপনার সাথে চলছে, এই যুদ্ধে আপনার কোনো প্রতিপক্ষ নেই, আর এই যুদ্ধে প্রতিপক্ষ যদি থেকেও থাকে সেটা হলেন আপনি নিজে। অতএব যেই ছেলেটা পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলে জীবন ধ্বংস করে দিচ্ছে, চোখ নষ্ট করে ফেলতেছে, জীবন এবং যৌবন সব শেষ করে দিচ্ছে প্রেম করে, ওই ছেলেটাকে এনে আপনি জীবনের সংগ্রাম করাচ্ছেন, স্বপ্ন দেখাচ্ছেন, শখ তৈরি করতেছেন। যেই ব্যক্তি এটাতে জয়েন করে স্যাটিসফাইড না, ওই ব্যক্তিকে আমি কখনো জিততে দেখি নাই। এই প্ল্যাটফর্ম থেকে তারা ফেল করবেই, যে কোনো ছুতায়, যে কোনো অজুহাতে, যে কোনো কারণে সেই প্ল্যাটফর্ম থেকে ঝরে পড়ে, কারণ সেই প্ল্যাটফর্মটা পেয়ে কৃতজ্ঞ না। না বলছে, না বলছে, না বলছে, এরকম করতে থাকে। সাধারণ সমীক্ষা, পৃথিবীতে 95% মানুষ যারা কাজ করে 5%-এর জন্য, আর 5% হচ্ছে ওয়ার্ল্ডকে লিড দেয়। 5% people are leading this world and 95% people are following those 5% people. দেখেন, ওই 5% মানুষ কিন্তু ঘাড়ে চড়ে আমাদের যারা এই 95% মানুষ, এই 95% মানুষকে পরিচালনা করতেছে। এখন আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি ওই 5%-এ থাকবেন নাকি 95%-এ থাকবেন।
এই ডিসিশনের পরে হচ্ছে বাকি সব ডিসকাশন। এখন আমরা যারা এখানে আছি নেটওয়ার্ক মার্কেটিং করছি, আমাদের দেখেন মূল প্রবলেমটা কোথায়? আমাদের একটা জায়গায় খুবই পরিমাণ লজ্জা, ভয়, জড়তা কাজ করে, সেটা হচ্ছে ইনভাইটেশনে। অথচ আমাদের এই বিজনেসটার বেসিকটাই হচ্ছে, ফার্স্ট জিনিসটাই হচ্ছে এই ইনভাইটেশন, যেটা দিয়ে আমাদের বিজনেস করে উঠবে। আমি ভাবতেছিলাম আজকে যে আমার ব্যবসাটা আমি কিভাবে এস্টাবলিশ করেছিলাম। আমার ওই সময় তো নুন আনতে পান্তা ফুরে অবস্থা। কোম্পানির এক দুইটা প্রোডাক্ট, যেই প্রোডাক্ট তাও আবার মানুষের প্রয়োজনীয় না, যেমন চাইল্ড ল্যাপটপ, এইটা তো বাইন্দে পিটাইলেও কেউ কিনবে না, এই ধরনের একটা প্রোডাক্ট ছিল চাইল্ড ল্যাপটপ। কারণ মানুষ তখন ফোন ইউজ করতো, স্মার্টফোন চলে আসে, স্মার্টফোনের ব্যাপকভাবে প্রচলন। আর তখন ছিল আর একটা বার ফোন, বাটনওয়ালা ফোন, যেটাকে ইসলামিক ফোন বা সিনিয়র সিটিজেন ফোন বলা হতো। ওইটা একটা সস বাটন ছিল, একটা চাপ দিলে 5টা জায়গায় কল যেত, মেসেজ যেত। সেটা কি একদম মরতে পড়বে যখন মানে ব্লাড প্রেশার বেড়ে গেছে, এই সময় ওই বাটনটাতে চাপ দিবে, 5টা জায়গায় কল যাবে আর মেসেজ যাবে। এইটা একটা ভালো ফিচার ছিল, তো এইটাকে এই জন্য বলা হতো সিনিয়র সিটিজেন ফোন। তো আমরা ওই টেকনোলজিটা নিয়ে আসি, সিনিয়র সিটিজেন ফোনটা নিয়ে আসে কোম্পানি। আমি ওই সময়টাতে বিজনেস স্টার্ট করলাম। তো আমার বিজনেস হলো কেন? আর এখন এত সুবিধা থাকার পরেও অনেকেই বিজনেস নিয়ে হতাশ কেন? আমি এটা খুঁজতে গিয়ে দেখলাম প্রবলেম একটা জায়গায়। ওই সময়টাতে কনফিডেন্টলি শুধু একটা কাজ করছি, সেটা হচ্ছে মোর অ্যান্ড মোর ইনভাইট করছি। গেস্ট নাই, কিন্তু কোনো মতে পরিচয় হয়েছে, ওই ব্যক্তিকে ইনভাইট করে প্ল্যান দেখিয়েছি। দেখেন আমাদের মধ্যে একটা বড় প্রবলেম হচ্ছে, ম্যাক্সিমাম মানুষ ইনভাইটেশনের ক্ষেত্রে বলতে পারেন 99%, নট 90 বলবো, 99% মানুষ ইনভাইটেশন দেওয়ার সময় কোনোভাবেই ফিল করে না যে আমি একটা সুযোগ কাউকে দিতে যাচ্ছি। 1% মানুষ ফিল করে যে আমি সুযোগ দিতে যাচ্ছি। আর এই প্রবলেমটার কারণেই ইনভাইটে হয়ে যায় আমাদের লজ্জা, ভয়, জড়তা, এটা আসে। আর এইটার জন্যই বলতে পারেন যে আপনারা ম্যাক্স পিপল যারা ফেল করে এই ব্যবসাটাতে, নেটওয়ার্ক মার্কেটিংয়ে জয়েন করার পরে, তারা এই একটা রিজনে ফেল করে, বিকজ তারা যখন ইনভাইটেশন দিতে যায়, ওই লজ্জাটা 2-5 জন ব্যক্তি যদি তাকে না বলে রিজেকশন করে, তাহলে সে ওই রাস্তা ছেড়ে দেওয়ার চিন্তা করে। তার কিন্তু টাকার লস হয় না কোনো। একজন মানুষের যদি এই ব্যবসাটা করে, তার টাকার লস কখনোই হয় না, কোনোদিনই হবে না। তাহলে আর কিসের লস? সে ঠিকই কথা বলতে শিখছে, পোশাক পরতে শিখছে, নতুন নতুন তথ্য পাচ্ছে, জীবন সম্পর্কে সচেতন, সব সে বোঝে। কিন্তু ফাইনালি সব বোঝার পরে একটা জায়গায় গিয়ে সে কিন্তু বাধা খেয়ে যায়, সেটা হচ্ছে আমি লোক পাবো কই, লোক পাবো কই, আমার তো এত লোক নাই। আর যে লোককে বলেছিলাম তারা তো রিজেক্ট করছে, না বলছে, তো আমি লোক পাবো কোথায়? অথচ দেখেন একটু আমরা বুদ্ধি দিয়ে ভাবলেই হয় যে আমরা কিন্তু দাতা দিতে যাচ্ছি। প্রথমে আমাদের মনের ভিতরে চেঞ্জ আসতে হবে, কারণ চিন্তায় নবদিগন্তের সূচনা না হলে বাস্তবে কখনো নবদিগন্তের সূচনা হয় না। প্রথমে আমাদের থটটা নিয়ে আসতে হবে যে আমি সুযোগটা দিতে যাচ্ছি, নিতে না। আপনারা দাওয়াত খেয়েছেন কে কে? হাত নামান। আপনারা কে কে আছেন যে আরেকজনের বাড়িতে গেছেন, পেটে মোটামুটি ভরাই আছে, তবুও আপনার সাদা টাদা বেশ সেধেছে, সাদার পরে আপনাকে খেতে হয়েছে, এরকম কে কে আছেন? আচ্ছা দেখেন একটু খেয়াল করে যে সাদার সময় মানুষ কিন্তু এইভাবে সাধে, খান না প্লিজ, অল্প কয়টা খান না, খেয়ে আসছি তো, খেয়ে আসলে কি হবে, আর কয়টা খান না প্লিজ। আমাদের তারপরে অনুরোধে ঢেকে গিলতে হয়, পেট যদি গলা পর্যন্ত ভর্তিও থাকে, রাইট না? কিন্তু কখনোই কি এরকম দেখেছেন যে কেউ আর একজনকে বলছে ভাই প্লিজ আমার কয়টা খেতে দেন না? এটা ভিক্ষুক ছাড়া, ভাই প্লিজ কয়টা খেতে দেন না, না ভাই খাবার টাবার নাই, না প্লিজ সাইদ সাহেব আমার একটু খেতে দেন না, আমার ক্ষুধা লাগছে খুব। দেখেন স্যার আপনি কিন্তু বেশি বেড়ে যাচ্ছেন, আপনার আমি খেতে দিতে পারবো না, না সাইদ প্লিজ দেন না, দেন না প্লিজ। এই কাজটা কিন্তু আমরা কেউই করি না। আমরা কি করি, সাইড সাহেব খান খান, আরে একবারের জায়গায় আর একবার খেলে কি হবে, ওই বয়সে কত খেয়েছি আমরা। যদি বয়স আচ্ছা ছোট হয় তাও বলে কি, ওই বয়সে কত খেয়েছি আমরা। এখন দেখেন খাওয়ানোর সময় আমাদের কিন্তু লজ্জা লাগতেছে না, কারণ কি, এটা গর্বের ব্যাপার যে আমি আরেকজনকে খাওয়াচ্ছি। কিন্তু খেতে চাওয়ার সময় আমাদের লজ্জা লাগতেছে কেন? কারণ আমরা ফিল করতেছি যে খেতে চাই কেমনে, কারণ এখানে আমি গ্রহীতা, আর আরেকটা জায়গায় কিন্তু আমি দাতা ছিলাম। আমাদের এই নেটওয়ার্ক মার্কেটিং এ 90% লোকই, 99% লোকই
ফিল করে যে আমি গ্রহীতা, আমি নিতে যাচ্ছি দিতে নয়। আর এই যখনই ফিল করে সে আমি নিতে যাচ্ছি দিতে না, এই জন্য সে 2 বার ফলো আপ দিতে পারে না, 5 বার ফলো আপ দিতে পারে না, 10 বার ইনভাইট দিতে পারে না একটা লোককে। সে যদি একবার রিজেক্ট করে রাস্তা ছাড়ে। অথচ দেখেন আমাদের প্রত্যেকের কিন্তু 300 থেকে 500 মানুষের একটা নামের তালিকা আছে। আপনারা একটু বলেন, যদি এই 300 লোককেই আপনি দাওয়াত দিয়ে ফেলেন, প্রথম 30 জনকে বাছাই করলেন, আপনি তাদেরকে ইনভাইটেশন দিলেন, প্ল্যান প্রদর্শন করলেন, ওখান থেকে 30 জনই আপনাকে রিজেক্ট করছে, নো প্রবলেম। আপনি কিন্তু প্রবলেম কি শো করে মানুষ আপনি কিন্তু জানলেন, কি কি প্রশ্ন করে আপনি জানলেন। আপনি কিন্তু নতুন করে 38 জনের তালিকা করে আবার তাদেরকে ইনভাইটেশন দিচ্ছেন। প্রথম 30 জন থেকে যে লেসনটা আপনি নিয়েছেন, পরের 30 জনে কিন্তু আপনি ওই লেসনটা কাজে লাগাতে পারতেছেন। প্রথম 30 জনকে ডিল করতে গিয়ে আপনার যে লজ্জা ভয় জড়তা কাজ করছে, পরের 30 জনকে আপনি যখন ইনভাইটেশন দিতে যাচ্ছেন আপনার কিন্তু ওই লজ্জা ভয় জড়তা থাকছে না। পরের 30 জনকে বাছাই করে আপনি আবার দাওয়াত দেন, কারণ আপনি যদি 300 লোককেই প্ল্যান দেখান তাহলে আপনার কয় কোটি টাকা লস হবে। তা আমাদের দর্শনগত প্রবলেম, আমাদের থটগত প্রবলেম, আমাদের চিন্তায় সমস্যা। আমরা কখনোই ভাবতেছি না একটা লোককে যে আমি দিচ্ছি। আচ্ছা বলুন তো, এই 30 জন মানুষকে দাওয়াত দিলেন, এখান থেকে 2 জন 5 জন আসলে আপনার বিজনেস টিম গঠন হলো না, আর 30 জনকে আপনি দাওয়াত দেন। আপনি কিন্তু এইভাবে মানুষ ডিল করতে করতে আপনার লজ্জা কেটে গেছে, ভয় কেটে গেছে, জড়তা কেটে গেছে। এবং একটা লোককে 5 বার 10 বার যদি আপনি ফলো আপ দিয়ে বুঝিয়ে এই বিজনেসটা ইনভলভ করেন, মজাটা কোথায় জানেন? সারা জীবন সে আর্নিং করবে আর আপনার নামটাই বলবে যে ওই লোকটা যদি আমাকে 15 বার না বুঝাতো আমি এই বিজনেসটা আসা হতো না। আমি গর্বিত ওই লোকটার জন্য, আমি কৃতজ্ঞ ওই লোকটার প্রতি। লজ্জা কিসের এখানে? আমরা কি ইয়াবা বেশি, গাঁজা বেশি, তাহলে আর কি বেশি? প্রোডাক্ট দিচ্ছি তাকে, একটা প্রোডাক্ট যেটা তার প্রয়োজন, আর সেই প্রয়োজনীয় প্রোডাক্ট সে পারচেজ করে এই বিজনেসটায় সে আসছে, এত বড় অফিস পাচ্ছে, এত কিছু শেখাচ্ছে একজন মানুষকে, একেবারে জিরো থেকে কোন জায়গাটায় নিয়ে যাচ্ছে আপনারা নিজেরা নিজেদের দিকে তাকালে একটু ফিল করবেন। যেটা তার ইউনিভার্সিটি তাকে শেখাতে পারেনি, যেটা তার কলেজ তাকে শেখাতে পারেনি, যেটা তার স্কুল তাকে শেখাতে পারেনি, আমরা সেই জিনিসটা একজন মানুষকে শেখাচ্ছি, অর্থাৎ পার্সোনাল গ্রুমিং করে দিচ্ছি। তো এই যে বড় কাজটা আমরা করছি, আমি তো বলি এই বিজনেসটা আমার ফিলোসফি, আমার দর্শন। আমি প্রথম থেকেই মানুষকে ইনভাইটেশন দিতে পারতাম, তার একটি রিজন হচ্ছে আমি ফিল করতাম আমি ফেরেশতার মতো কাজ করতেছি। কারণ ফেরেশতারা ভালো কাজ করে আর শয়তানরা খারাপ কাজ করে। আমি যখন একজন মানুষকে ইনভাইটেশন দিচ্ছি, ফেরেশতার মতো কাজ করতেছি, কারণ তার লাইফটাকে পরিবর্তন করে দিচ্ছি। আজকে যাকে দাওয়াত দিচ্ছেন সে আগামী দিনে আমার মতো খালিদ হবে, তার উপরে তার পরিবার দাঁড়িয়ে থাকবে, সে বহু মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি আনয়নে সহযোগিতা করবে। সেখানে লজ্জা কেন? কারণ আমরা থট প্রসেসটাকে চেঞ্জ করতে পারছি না, আমরা রিজেকশনকে ভয় পাচ্ছি, না শোনাকে ভয় পাচ্ছি। আচ্ছা বলুন তো, 10 জন ব্যক্তি না বলছে, আপনার 20টা ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, তারা 20টা না বলছে, তাতে প্রবলেমটা কোথায়? এটা তো নিয়মই, আপনাদেরকে তো বলেই দেওয়া হচ্ছে এটা নিয়ম। যে এই নিয়মটা কি? যে আপনি 30 জন থেকে মাত্র 5 জনকে পাবেন, 2 জনকে পাবেন, 3 জনকে পাবেন। ইনভাইট যদি খুব ভালো হয় তাহলে 30 থেকে আপনি 15 জনকে পাবেন আপনার সাথে। যদি ইনভাইট খুব বেশি ভালো না হয়, নর্মাল হয়, 5 জন পাবেন। একেবারে বাজে হলেও 2 জন পাবেন। তো বলেন তো, আমি পিস্তল চালানো শিখতে গেছি, এখন পিস্তল চালানো শিখতে গিয়ে আমি একটাও গুলি নষ্ট করতে চাই না, যে না ভাই আমি পিস্তল চালানো শিখবো কিন্তু আমার কোনো গুলি নষ্ট হতে পারবে না, আমি প্রথমটা গুলি করব, প্রথমটাই গিয়ে আমার একেবারে লক্ষ্য ভেদ করতে হবে। ইজ ইট পসিবল ব্রো? শুনতে পাইনি, ইজ ইট পসিবল? তো যেহেতু এটা পসিবল না, তাহলে অবাস্তব চিন্তা করে লাভ কি? আপনি তো নেটওয়ার্ক মার্কেটিং আগে করেন নাই, মানুষের সাথে ডিলিং করেন নাই, মানুষের সাথে কথা বলেননি, মানুষের সামনে কথা বলতে গিয়ে আপনার হাঁটু কাঁপে, পা কাঁপে, আপনি তো আগে থেকে এইরকম কোনো পেশায় ছিলেন না। This is the first time you are doing network marketing. This is the first time you are dealing with people. এমন যদি কেউ হতেন যে আগে থেকে ডিবেট করেছেন, আগে থেকে আপনি অ্যাঙ্করিং করেছেন, আগে থেকে আপনি স্কুলের সোসাইটির সাথে যুক্ত ছিলেন, আপনার তাহলে একটু কি হবে যে অন্যদের থেকে আপনি বেটার করবেন। কারণ হচ্ছে যে আপনি অন্যদের থেকে এই কাজগুলোতে বেশি এক্সপার্ট। তো যেহেতু আপনারা কেউ আগে থেকে মানে কি ম্যাক্স পিপল আগে থেকে এই ধরনের কোনো এক্সট্রা কারিকুলাম বা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত ছিলেন না। ম্যাক্স পিপল ইউ গাইজ আর স্টুডেন্ট,
একজন চাকরিজীবীরও কিন্তু 5-10 জায়গায় ভাইবা রিটেন ফেস করতে করতে তার কিছু সাহস বেড়ে যায়। সো মনে রাখবেন, আমাদের দর্শন, আমাদের ফিলোসফি, আমাদের মাইন্ড, আমাদের ভিতরের চিন্তা, এইটা পরিবর্তন করা ছাড়া আমরা যাই করতে যাই, এই ব্যবসাটা আপনার হবে না। ব্যবসা হওয়াতে গেলে প্রথম আপনার ভাবনা আনতে হবে যে আমি একজনকে হেল্প করতে যাচ্ছি, আমার দাওয়াত মানে আমি আরেকজন ব্যক্তির জীবনকে পরিবর্তন করতে যাচ্ছি। তো আপনি সর্বোচ্চ কনফিডেন্ট নিয়ে দাওয়াত দিবেন। একবারে সে বোঝে নাই, 10 বারে বুঝাবেন। কারণ স্যাররা যখন ম্যাথমেটিক্স বুঝিয়েছে, আপনারা বীজগণিত বোঝানোর পরে একবারই বুঝে ফেলছিলেন কে কে, বোঝেননি? তাহলে মানুষ একবারে আপনার এরকম একটা নতুন কনসেপ্ট, নতুন আইডিয়া, ম্যাথমেটিক্যাল কিছু টার্ম, ম্যাচিং স্পট, তারপরে রয়্যালটি, ইনসেন্টিভ, এই মার্কেটিং প্ল্যান, এটা একবারে বুঝে ফেলবে। আপনি কেন প্রত্যাশা করেন, কেন এক্সপেক্ট করেন? আপনি তো সহজ ম্যাথমেটিক্স স্যার শিখাইছে আপনাকে a+b², এই সূত্র মুখস্থ করতে বলছে, তারপরে অঙ্ক দিছে, আপনি সেইটা করতে গিয়ে ভুল করছেন। 2, 4, 5, 10 দিন আপনার প্র্যাকটিস করা লাগছে, রাইট? যখন ত্রিকোণমিতি প্রথম পেলাম তখন ভাবলাম হায় হায় কি জিনিস, এ করে লাভ কি, হ্যাঁ না? তো সেইটা শিখতেও তো টাইম লেগেছে। এই মার্কেটিং প্ল্যান বোঝানোর জন্য একবারই বুঝিয়ে আমরা ভাবলাম সব বুঝে ফেলবেন না। যে ক্যাচ করতে পারে ভালো, সে একবারে বুঝবে। অনেকে না বুঝিয়ে স্টার্ট করবে, কেন বন্ধু আছে আমিও শুরু করি, ও পারলে আমিও পারবো না, ও করতেছে যেহেতু আমিও করি, এইভাবে স্টার্ট করবে। কিন্তু বোঝায় আনতে গেলে তো আপনাকে অবশ্যই 2-4 বার ফলো আপ দিতে হবে। কিন্তু আমাদের ফলো আপে আমরা অনেক দুর্বল, আমরা ফলো আপ দিতে লজ্জা পাই। একটা ব্যক্তি যদি নেতিবাচক কথা বলে তার কাছে আমরা টাচ করতে যাই না। কেন? আমাদের ফিলিং, আমাদের দর্শন, যদি আমি এটা বলি আমি লজ্জা পাচ্ছি। কেন? যে ব্যক্তিকে আপনি নিয়ে আসতেছেন সে এরপরে লাইফ টাইম আর্নিং করবে, বলেন তো সে যে ম্যাচিং গুলো করবে, আপনার আইডিতে টাকা ইন হওয়া ছাড়া সে কি একটা ম্যাচিংও পাবে? প্রোডাক্ট যত সে প্রমোট করবে, যত সে সেল করবে, প্রত্যেকটা সেলস থেকে আপনার আইডিতে কমিশন না ঢুকিয়ে কিন্তু সে পাচ্ছে না। শুনতে পাই না? শুনতে পাই না? বুঝছি আমরা? যেহেতু এটা বুঝি, ভিতরে নেন কথাগুলো, ভিতরে নেন। কারণ আপনি যদি কান দিয়ে শোনেন, আরেক কান দিয়ে কিন্তু বের হয়ে যাবে। আপনি একটু দিল দিয়ে শোনার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। কারণ আমি ব্যবসা করেছি, নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, বললাম তো। আমাদের সময় প্রোডাক্ট ছিল না, শোরুম নেই, ট্রেনিং হয় না। ট্রেনিং যদি একদিন করাতে হয়, মাসে প্রজেক্টর ভাড়া করে আনতে হতো, সাউন্ড সিস্টেম ভাড়া করে আনতে হতো। কত শত প্রবলেম আমরা ফেস করে ব্যবসা হয়েছে। তাহলে এখন সব আছে, ট্রেনিং ডিপার্টমেন্ট রেডি, ট্রেনাররা ট্রেনিং করাচ্ছে, এবং আপনার চোখের সামনে এই প্ল্যাটফর্মে মার্কেটিং প্ল্যান দেখাচ্ছেন যে এরকম আয় করা যাবে, এরকম আয় করা লোক আছে। আপনার চোখের সামনে গাড়ি চড়া লোক আছে, আপনার চোখের সামনে বাইক চড়ছে এই ব্যবসা করে আছে, আপনার চোখের সামনে এই ব্যবসা করে তার পরিবার চালাচ্ছে আছে, স্বপ্ন পূরণ করছে আছে। তাহলে প্রবলেম কোথায়? প্রবলেম ওই একটা জায়গায়, আমাদের থিঙ্কিং। পৃথিবীতে একটা কাজ দেখান, একটা কাজের কথা আমাকে বলেন যেই কাজটা সহজ। একটা কাজ বলেন, একটু সবাই ভেবে, একটু আপনারা ভাবেন, ভেবে উত্তর দেন, না ভেবে উত্তর দিয়ে না। আপনার কাছে মনে হয় যে ওই কাজটা সহজ হবে, সহজভাবে অর্থ উপার্জন করা যাবে, আপনার একটু ভেবে বলেন, অপেক্ষাকৃত সহজ। আন্দাজি উত্তর দিন না, নো নো নো, একটু বুঝে বলেন। পৃথিবীতে একটা কাজ যেই কাজটা অপেক্ষাকৃত সহজই হবে, হয়তো আপনার মনে হয় যে হয়তো সহজ হবে। চারপাশে যত মানুষ আছে, যত পেশা তোমার দৃষ্টিতে আছে, তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, পাড়া পড়শি, মা বাবা, কে কোন পেশায় আছে, কার পেশাটা সহজ মনে হয় তোমার কাছে? একটু তুমি মিলাও, আমার মনে হয় তুমি উত্তর পেয়ে যাবা। তোমার কাছে হাতছানি দিয়ে ডাকছে নেটওয়ার্ক মার্কেটিং, তোমাকে আলিঙ্গন করেছে নেটওয়ার্ক মার্কেটিং, তোমাকে আলিঙ্গন করেছে নেটওয়ার্ক মার্কেটিং, তোমাকে সফল বানিয়ে দিতে চায়। কিন্তু ম্যাক্সিমাম মানুষের একটা প্রবলেম, আমি শিবখেরার একটা বই আছে তুমিও জিতবে, মানুষকে পড়তে বলি এই জন্য, কারণ ওই বইটা আমি প্রথম পড়েছি, আমার আত্ম উন্নয়নমূলক বইয়ের মধ্যে প্রথম পড়া জীবনের, সেটা হচ্ছে তুমিও জিতবে। এই বইটা, ইউ ক্যান উইন।
এবং এই বইটা আমার অ্যাটিটিউডকে চেঞ্জ করে দিয়েছে, আমার দর্শন, আমার থিঙ্কিংকে চেঞ্জ করেছে। আমি এই জন্য সবাইকে পড়তে বলি, কারণ এই বই পড়ার সময় আমি একটা গল্প দেখলাম ওখানে। আর সেই গল্পটা ছিল এরকম যে এক কৃষক, সে বেশ সুখে শান্তিতেই ছিল, আর সুখে শান্তিতে থাকাকালীন সময়ে তার বাড়িতে একটা লোক হঠাৎ করে হাজির। আর সে হাজির হয়ে বলতেছে, আমাকে একটু পানি খাওয়াও। পানি টানি খাওয়ার পরে বলতেছে, তোমার কাছে কি ডায়মন্ড আছে, হীরক আছে? তো সে বলতেছে, এইটা আবার কি জিনিস? বলে, তুমি এটা চেনো না? জানো, তোমার কাছে যদি বৃদ্ধাঙ্গুলের মতো সাইজের একটা হীরা থাকে, তাহলে তুমি এই এলাকার মোটামুটি তোমার এই পাড়া এবং মহল্লার ভিতরে তুমি সেরা ধনী। আর যদি তোমার কাছে এই মুষ্টির মতো একটা হীরা থাকে, তুমি এই পুরা শহরের চেয়ে বেশি ধনী। বলে, কও কি, এইরকম ব্যাপার? এ কই পাওয়া যায়? বলে, মাটি খুঁড়লে পাওয়া যায়, এ বিভিন্ন জায়গায়ও পাওয়া যায়, মানুষ এখনো চিনে পারে নাই, তুমি যদি খোঁজো তো পেতেও পারো। তো লোকটা কি করলো? হীরার খোঁজে বেরিয়ে পড়লো, আর এর জন্য তার বাড়িটা বেচে দিল, আর এক কৃষকের কাছে জমি জাতীয়গুলো বেচে দিল, চাষাবাদ করা যে জমিগুলো ছিল, আবাদি জমি, সেগুলো বেচে দিয়ে সে তার বউ বাচ্চাকে একটা সেফ জোনে রেখে সে চলে গেল আফ্রিকা। সারা বিশ্ব তন্ন তন্ন করে হীরা খুঁজে বেড়াচ্ছে। খুঁজতে খুঁজতে সে হয়রান, যে টাকায় যা বেচছিল সব শেষ। হয়রান হয়ে বার্সেলোনা নদীতে ঝাঁপ দিয়ে সে মারা যায়। আর ওই বাড়িটা কিনেছিল যে কৃষক, সেও চাষাবাদ করে বেশ সুখে শান্তিতে বসবাস করছিল। একদিন সেই লোকেরই আগমন, যে আগের বার এসেছিল, সে এসে বললে, আগের লোকটা কই? বলে, আগের লোকটা নেই, আমার কাছে বেচে দিয়েছে, আমি কিনেছি এটা। তো এখন বলতেছে যে তোমার টেবিলের উপরে ওইটা জল করতেছে, ওইটা কি? বলে, এটা এমনি পাথর। লোকটা একটু দূর থেকে ভালো করে দেখে বলতেছে, না, এটা তো পাথর না, এটা তো হীরা। তুমি কই পাইছো এটা? বলে, কি কোন, এটা হীরা, এটা তো পাথর, আমি পেয়েছি, আমার জমিতে আছে, এরকম কত পড়ে আছে। বলে, কও কি, চলো দেখি যাই। লোকটা আবার বলতেছে, আমি হীরা ভালো করেই চিনি, চলো যাই। যাওয়ার পরে দেখে তার ওই ক্ষেতে বিভিন্ন জায়গায় হীরা ছড়ানো আছে। আর ওই যে আগের লোকটা, সে হীরার সন্ধানে কিন্তু জমিজাতি সব বেচে দিয়ে তারপরে আত্মহত্যা করতে হয়েছে। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, মানুষ সহজে কাছে যে সুযোগটা পেয়ে যায়, ওই সুযোগটাকে সুযোগ হিসেবে কখনোই সে দেখে না। ফলে জীবনটা অনেক কঠিন হয়ে যায়। আমরা জীবনটাকে কঠিন করে ফেলি। দেখেন, পৃথিবীতে 5% মানুষ জীবনটাকে সহজ করে ফেলে কেন? কারণ তারা যেটা পায় ওটা আত্মা দিয়ে, ভালোবাসা দিয়ে সুন্দরভাবে করে। আর 95% মানুষ সুযোগ তার সামনে দিয়ে, নাকের ডগার উপর দিয়ে এভাবে চলে যায়, সুযোগ চিনতে পারে না। তারা দূরের কাশবনকে ঘন মনে করে, আর যখন কাশবনে যায় তখন দেখে অনেক দূরে দূরে এক একটা ছোপ, আগেরটাই ভালো ছিল। আমাদের ব্যাপারটাই এরকম, মানুষেরা এমনই, আমাদের সাইকোলজি এরকম। আমরা সহজেই নেটওয়ার্ক মার্কেটিং পেয়ে গেছি। এর চেয়ে আদর্শ, এর চেয়ে আইডল বিজনেস আপনি আপনার আশপাশে দেখাতে পারবেন না। এর চেয়ে আইডল বিজনেস আপনার বাপ চাচা কেউ করে না। আপনি বেস্ট একটা ব্যবসা পেয়েছেন, কিন্তু আপনি একবারের জন্য স্রষ্টার কাছে শুকরিয়াশীল না। আপনি একবারের জন্য কৃতজ্ঞ না যে আপনাকে নিয়ে আসছে। আপনি একবারের জন্য কৃতজ্ঞ না যে আপলাইনটা আপনাকে সহযোগিতা করছে, যে আপনারা ভালো নিয়ে ডাকছে, চাইছে। দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং করতে আসছেন, আপনার আপলাইন আপনাকে ডাকছে, আপনার কত হেল্প, মানে আপনার 95% কাজ করে দেওয়া আছে। এই অফিস আপনার করা লাগে নাই, প্রোডাক্টের স্টক আপনার টাকা দিয়ে আপনার রাখা লাগে নাই, এই সিস্টেম আপনাকে ডেভেলপ করা লাগে নাই, অফিসের ফার্নিচার আপনার কিনতে হয়নি, ডেকোরেশন আপনার কিনতে হয়নি। এরপরে হচ্ছে ট্রেনিং রুম, এই ডিপার্টমেন্ট, ট্রেইনার, কোনো কিছু আপনার না। 95% করা, আপনি শুধু 5% করবেন, সেটা হচ্ছে ব্যবসা শিখবেন আর কাজে কাজ করবেন। ওই 5% কাজে আবার আপলাইন সহযোগিতা করে। মজাটা দেখছেন? এইটুকুন যদি আপনি না পারেন, সারা জীবন আফসোস করা লাগবে। কারণ আপনার যদি নেটওয়ার্ক মার্কেটিং না করেন, আত্মা দিয়ে, ভালোবাসা দিয়ে, আমি বহু লোককেই দেখেছি নেটওয়ার্ক মার্কেটিংকে অতটা গুরুত্বের সাথে করে নাই, আর পরবর্তী জীবনে তাদেরকে অনেক বিভীষিকাময় কষ্টের জীবন যাপন করতে হয়েছে। আমরা কখন পারি জানেন? অনেক কঠিন কাজও আমরা পারি, যেদিন পিঠ দেয়ালে ঠেকে ওই দিন পারি। পিঠ দেয়ালে ঠেকে অনেকে জমি জাতি ভিটামাটি বিক্রি করে বিদেশে পাড়ি জমাচ্ছে কি জমাচ্ছে না। পিঠ দেয়ালে ঠেকে অনেকেই ভিটামাটি জমি জাতি বিক্রি করে ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে। 10 লাখ টাকা ঘুষ দিয়ে যদি একটা পুলিশ কনস্টেবলের চাকরি নেয়, এই 10 লাখ টাকা উঠাতে গিয়ে তাকে 10 বছর ফ্রি খাটতে হচ্ছে, যার 1টি টাকা সে পাচ্ছে না, তার পরিশ্রমের 1টি টাকা মূল্য পাচ্ছে না। আমরা আসলে ভাবনায় সঠিক না, সহজে পেয়ে গেলে এরকমটাই হয়।
আমরা খুব সহজে পেয়ে গেছি নেটওয়ার্ক মার্কেটিং এর সুযোগ, যার কারণে এটার মূল্যায়ন বুঝতেছি না। দেখেন, সহজে কোনো কিছু পেয়ে গেলে না তার মূল্যায়ন বোঝে না। সহজে কোনো কিছু পেয়ে গেলে তার মূল্যায়ন মানুষ বোঝেই না, এটা বাস্তবতা, রিয়েলিটি। তো আমি আপনাদেরকে বলবো, সহজে পাওয়া জিনিসের মূল্যায়নটা বুঝতে হবে। এই যে অক্সিজেন, আপনি এটা ছাড়া বাঁচবেনই না, অথচ এটা সহজে আল্লাহ দিয়ে দিছে বলে এটার মূল্যই আমরা বুঝতেছি না। আমরা পরিবেশ দূষণ করতেছি, ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলতেছি, কখনোই ভাবতেছি না কি করলে পরিবেশ দূষণ হবে। এদিক ওদিক তাকে ঠুস করে ড্রেনে আমরা ফেলে দিচ্ছি, ওই ময়লাটা কে পরিষ্কার করবে আমরা তা ভাবছি না। বাড়ির ময়লা যদিও নিয়ে যায়, ময়লা পরিষ্কারওয়ালা নিয়ে যায় সিটি কর্পোরেশনের, তারপরেও আমরা কি করতেছি, আমি দেখি জানালা দিয়ে ওই বিল্ডিং এর 4 তলা থেকে ওই ময়লা যিনি পরিষ্কার করতে আসে ওনার কাছে দেওয়াটা ঝামেলা। তিনি বাসায় থাকবে কি থাকবে না, অফিসে চলে যাবে, এই জন্য কি করতেছে, ময়লাগুলো ধরে জানালা দিয়ে ফেলে দিচ্ছে। এরকম বহু ঘটনাই আমি দেখেছি। রাস্তা দিয়ে চলাচল করতে গেলে এলো চোখে বাঁধে। দেখুন, পরিবেশ দূষণ নিয়ে আমরা ভাবছি না, অথচ এই অক্সিজেন কতটা দামি। এরকম সহজে কোনো কিছু যা পাবেন আপনি তার মূল্যায়ন বোঝেন না। চোখ আপনার আছে, আপনি পৃথিবী দেখছেন, কিন্তু যার চোখ নাই সেটার মূল্য জানে। তার কাছে শুনে দেখবেন এর মূল্য কতখানি। আপনার একটা আঙুলের মূল্য আপনি বুঝতেছেন না, অথচ যার একটা আঙুল নাই, এই আঙুলটা নেই, তার কাছে গিয়ে শোনেন এই আঙুলের মূল্যটা কতখানি। আপনি হাতের মূল্য বুঝতেছেন না, যার একটা হাত নেই তার কাছে গিয়ে শোনেন এটার মূল্য কি। যার কাছে যেটা নেই সে সেটার মূল্য বোঝে। এই বাংলাদেশে 4,82,00,000 বেকার, বউ ছেলে ছটফট করতেছে পড়াশোনা শেষ করে, ভারী সার্টিফিকেট নিয়ে এক দুয়ার থেকে আরেক দুয়ারে যাচ্ছে যে আমি একটা ভালো রুচিসম্মত আমার পছন্দের একটা কাজ চাই। 8 ঘন্টা না, আমি 16 ঘন্টা কাজ করতে চাই, যত পরিশ্রম করা লাগে করতে চাই, যতটুকু ভালোবাসা দেয়া লাগে দিতে চাই। সিভি তো এগুলো লিখে দিচ্ছে, কিন্তু লাভ হচ্ছে না, ক্ষেত্র নেই, চাকরির ক্ষেত্র নেই। এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু মাঝে মাঝে বলতেছে কি তোমরা উদ্যোক্তা হও, স্টুডেন্টকে বলতেছে তোমরা উদ্যোক্তা হও, চাকরির আশায় বসে থেকো না। কারণ উনি বুঝছে যে এই ছাড়া আর কোনো গতি নেই। খুবই মেরিটোরিয়াস যারা, তাদেরকে মানুষ কিনে নিয়ে চাকরি করাবে, আর যারা নর্মাল পিপল তাদের চাকরি বাকরি হবে না, তারা বেকার থাকবে। ওই মা বাবার আজকাল শিক্ষিত হয়ে, আপনারা একটু ভাবেন যে একটা শিক্ষিত ছেলে সে কিন্তু অটো নিয়ে রাস্তায় নামতে পারছে না, সে কিন্তু রাজমিস্ত্রির অ্যাসিস্ট্যান্ট হয়ে ডে লেবার হতে পারছে না, কারণ তার আত্মসম্মানে বাঁচছে। অথচ যে রাজমিস্ত্রির হেল্পার, সেই ব্যক্তি করে দিনে হাজিরা পায় 700 টাকা, মাসে সে ইনকাম করতেছে 21,000 টাকা। অথচ মাস্টার্স পাস শিক্ষিত ছেলেটা 15,000 টাকার জব খুঁজতেছে। একজন অটো চালক দিনে 1,000 আয় করতেছে, মাসে কম বেশি সে 25 থেকে 30,000 আয় করতেছে। অথচ ওই মাস্টার্স পাস ছেলেটা কিন্তু অটো নিয়ে নামতে পারতেছে না, কারণ আমরা পড়াশোনা করছি, ছোটবেলা থেকে মা বাবা পড়াশোনা করাইছে, রুচিসম্মত ভালো কিছু করবো, এটাই কিন্তু স্বপ্ন। তা আমি বলতে চাই যে নেটওয়ার্ক মার্কেটিং ইজ এ গ্রেট অপরচুনিটি ফর এভরিওয়ান। যারা আমরা এখানে আছি আমাদের জন্য গ্রেট অপরচুনিটি। আপনাকে এই অপরচুনিটি আলিঙ্গন করেছে, আপনিও এটাকে আলিঙ্গন করেন, আপনি এটাকে ভালোবাসেন, সর্বোচ্চ শ্রদ্ধা দেন, সর্বোচ্চ শ্রদ্ধা দিয়ে তারপরে আপনি এই নেটওয়ার্ক মার্কেটিংকে ভালোবেসে আত্মা থেকে করেন। যদি আপনি সর্বোচ্চ শ্রদ্ধা দিয়ে ভালোবেসে আত্মা থেকে করেন, দেখবেন আপনার এখানে বরকত আসছে। কারণ কি, আপনার 100% ডিসিশন দরকার। ম্যাক্স পিপল নেটওয়ার্ক মার্কেটিং করে, কিন্তু 100% ডিসিশন না নিয়ে করে। নেটওয়ার্ক মার্কেটিং সহজ না, যদি কেউ ভেবে থাকেন সহজ, ভুল করবেন। নেটওয়ার্ক মার্কেটিং সহজ না, কঠিনই। কিন্তু মজাটা হচ্ছে এই কঠিন কাজটা আপনি 5-7 বছর যখন করবেন, আপনার লাইফটা পুরো চেঞ্জ হয়ে যাবে। আপনি নিজেও ভাবেন নাই, এখন এত কিছু ভাবে না মানুষ। যেমন আমি প্রথম যখন জয়েন করি তখন আমি ভেবেছিলাম দেখি 20-50 হাজার টাকা আয় করতে পারলে মাসে চলা যাবে টুকটাক, ওইটাই স্বপ্ন ছিল। ব্যবসা যখন প্রথম শুরু করি ভাবতাম কবে যে 50,000 টাকা আয় করবো। আই উইশ ইফ আই ক্যান আর্ন 50,000 পার মান্থ। টার্গেট করলাম যে দেখি 6 মাসের মধ্যে দেখি যাওয়া যায় কিনা। বিজনেসের থিম বুঝলাম যে আমাকে আগে শিখতে হবে। আমি সবসময় একটা জিনিস বুঝি যে আমি যে চাই একটা জিনিস, দেখেন এই জিনিসটা আপনারা সবাই আপনাদের মধ্যে যদি এটা খেলে আজকে থেকে, আপনারা নিশ্চিত করে বলতে পারি, শিওর করে বলতে পারি আপনি সাকসেস হবেন। আমি কোনো কিছু চাওয়ার আগে ভাবি আমি এটার জন্য কি দিলাম।
সহজে কিছু পেয়ে গেলে আল্লাহ এটার জন্য তো আমি কষ্ট করি নাই, পেলাম কেন? তাহলে মানে আমি সবসময় পাবো না, আমাকে কষ্ট দিতে হবে, আমাকে কষ্ট করতে হবে, আমাকে কাজ করতে হবে। কারণ কাজ করা ছাড়া আমি কিছু পাবো না, এটাই স্বাভাবিক। আমি কোনো বীজ লাগাবো না, অথচ আমি সেখানে আম, জাম, কাঁঠাল, লিচু সব আশা করব। আমাকে তো আগে গাছ লাগাতে হবে, গাছটাকে তো বড় করতে হবে। এই মানুষদের চিন্তা ভাবনা খুব নগদ। আর এই নগদ চিন্তা ভাবনার কারণে কি হয় জানেন? ফেল করে। ম্যাক্সিমাম মানুষ এই পৃথিবীতে ফেইলিয়র। বললাম না 95% মানুষ ফেলিয়র, 5% মানুষ সাকসেস। আর ওই 5% 95%কে লিড করে। এর কারণটা কি? নগদে সহজেই পেতে চায়, কিছু না করে পেতে চায়। কোন একটা জায়গায় হাল ছাড়ার আগে একবারও ভাবে না যে আমি ওটার পিছনে কি দিয়েছি। আপনি যদি পরিশ্রম দেন, ত্যাগ দেন, আপনি অবশ্যই পাবেন। আমি সেই মানুষগুলোকেই দেখতে চাই যে মানুষগুলো ত্যাগ দেওয়ার জন্য প্রস্তুত, কষ্ট করার জন্য পরিশ্রম করার জন্য প্রস্তুত। কারণ কষ্ট, পরিশ্রম, ত্যাগ এইগুলোকে যারা পছন্দ করে না, তাদের জীবনটা সারা জীবন ধুকে মরতে হয়। তাদের জীবন এত কষ্টের হয়। তাদের ভালো লাগে একটা ভালো ঘড়ি পরতে পারে না। তাদের ভালো লাগে একটা ভালো পোশাক পরবে, জীবনে পরতে পারে না। তাদের ভালো লাগে ভালো খাবার খেতে, কোনোদিন করতে পারে না। এক জায়গায় ঘুরতে যেতে ইচ্ছা করে, কোনোদিন যেতে পারে না। তারা সারা জীবন জ্বলতে থাকে, কারণ তাদের অনেক অপ্রাপ্তিতে ভরপুর থাকে। তারা কিছুই পায় না, কারণ তারা ত্যাগ দিতে চায়নি, তারা পরিশ্রম করতে চায়নি, তারা সহজেই খেতে গিয়েছিল। আমি আপনাদেরকে ইউ ক্যান উইন বইটা এই জন্য পড়তে বলবো, ওখানে আমি আর একটা গল্প পেয়েছিলাম। সেই গল্পটা আমার জীবনে আমি কাজে লাগিয়ে ফেলছি। এক কেঁচো চাষি, সে কেঁচো চাষ করত আর কেঁচো নিয়ে বাজারে বিক্রি করতো। আপনারা তো জানেন কেঁচো ঘেরে মাছকে খেতে দেয়। তো কেঁচো বিক্রি করে সে অর্থ উপার্জন করত, আর সেটা দিয়ে পাখির পালক কিনতো। সে পালক দিয়ে বিভিন্ন জিনিস বানাতো। তো যাওয়ার পথে একদিন এক পাখি, ভরত পাখি, তাকে ডেকে জিজ্ঞেস করলো যে কৃষক তুমি কই যাও? বলে আমি কেঁচো বিক্রি করতে চাই। কেঁচো বিক্রি করে কি করবা? বললো যে আমি পাখির পালক কিনবো। বলে আমার গায়ে তো পালক আছে, তুমি কেঁচো আমাকে দাও, আমি খাই, আর তুমি আমার পালক নাও। কৃষক বললো ওকে, তাহলে তোমার বাজার পর্যন্ত যাওয়া লাগলো না, খুব ভালো হলো, নাও তুমি খাও। আর তার গায়ের থেকে পালকগুলো খুলে নিল। এভাবে করে ডে 1, ডে 2, ডে 3 এইভাবে বেশ কিছুদিন চলছে। বেশ কিছুদিন চলতে পাখির গায়ের পালক সব শেষ। নতুন পালক গজানোর আগেই তার পালক ছিঁড়ে নিয়ে যাচ্ছে কৃষক, কারণ তার কেঁচো তাকে খাওয়াচ্ছে। পাখির গায়ের পালক যখন সব শেষ, পাখি কোথাও উড়ে যেতে পারছে না, খাবার খেতে পারছে না, খুব দুর্বল। তখন কৃষককে বলছে, হে কৃষক, কেঁচো দাও। তো কৃষক বলতেছে পালক দাও। ভরত পাখি এবার বলতেছে আমার তো পালক নেই। কৃষক এবার রিপ্লাই দিচ্ছে আমার কাছেও কেঁচো নাই। দেখেন পাখিটা তারপরে ধুকে মরে গেছে। যারা একটা প্ল্যাটফর্ম পায় আর সেখান থেকে সহজে খেতে চায়, তারা কখনোই সফল হয় না, বরঞ্চ তারা সারা জীবন ধুকে মরে। আপনাকে ডিসাইড করতে হবে, আপনি কি ধুকে আপনার শত স্বপ্ন, শখ, স্বাদ আহ্লাদ এগুলো কি গলা টিপে হত্যা করবেন? আপনি কি আপনার শখের উপরে, স্বাদের উপরে, আপনার যে স্বপ্ন এগুলোর উপরে গলা দিয়ে পা দিয়ে পাড়িয়ে হত্যা করবেন? নাকি আপনি জীবন সংগ্রামে অবতীর্ণ হয়ে আজকে থেকে আপনি জীবন সংগ্রাম করে আপনার জীবনের জয়গান করবেন, জয়োল্লাস করবেন? ইটস আপ টু ইউ। ডিসিশন আপনার, এটা ভিতর থেকে আসতে হয়। কেউ যদি বিশ্বাস করেন আপনাকে ডিসিশন নেওয়ায়, তাহলে আপনি অবশ্যই ব্যর্থ হবেন। কেউ যদি আপনাকে ডিসিশন নেওয়ায়, আপনি অবশ্যই ব্যর্থ হবেন। কারণ আপনাকে তো আরেকজন ডিসিশন নেওয়াইছে, জোর করে নেওয়াইছে। কাকের গায়ে পালক লাগালে কি সে ময়ূর হয় কখনো? আপনার যা জাত না, আপনার যা শখ না, স্বাদ আহ্লাদ না, আপনি যদি অটোমেটিক নিজের মধ্যে এটা না নেন আর কেউ জোর করে আপনাকে সফল বানাইতে চায়, আপনি তো সফল হবেন না রে ভাই। আপনার তো আগে শখ থাকা লাগবে যে আমার একটা 4 চাকা চাই, আমার একটা 4 চাকা চাই, আমার মাসে একটা হ্যান্ডসাম আয় চাই, আমার একটা সুন্দর বাংলো বাড়ি চাই। এটা তো আপনার আগে চাওয়া থাকতে হবে। এই চাওয়াগুলো আপনার নেই। আমি দেশ বিদেশ ঘুরতে চাই, আমি যেদিন বিয়ে করব আমার নিজের গাড়িতে বিয়ে করব, যাতে বউকে প্রথম দিন ভাড়া করা গাড়িতে চড়িয়ে পরের দিনই অটোতে না উঠাতে হয়। আমাদের সোসাইটির 95 না 99.99% মানুষ প্রথম দিন কারে চড়ায় বউকে,
আর দ্বিতীয় দিন চড়ায় অটোতে। কি রাইট? লজ্জা লাগা উচিত, লজ্জা লাগা উচিত। এই লজ্জা, এইটাকে আমরা কত স্বাভাবিক বানায় ফেলছি যে না এটা তো স্বাভাবিক। কেন স্বাভাবিক? ও করে ও করে ও করে, সবাই করে, তো এটা স্বাভাবিক। ভাই এটা স্বাভাবিক হয় কি করে? আমি কোন একটা প্রোগ্রামে যাওয়ার সময় আপনার জুতা ধার করে পরে গেলাম, পরের দিন আমি খালি পায়ে হাঁটি, এটা কি স্বাভাবিক? বা আপনার জুতা আমি ভাড়া করে নিয়ে পরে গেলাম, পরের দিন আমি খালি পায়ে হাঁটতেছি, এটা কি স্বাভাবিক? এটা স্বাভাবিক বানাই ফেলছি আমরা। কেন? আমাদের অপারগতা। বিয়ে করার দিন গাড়ি ভাড়া করো, 10টা ভাড়া করো, 5টা ভাড়া করো, বউয়ের গাড়িটা ভালো করে সাজাও, ফুল টুল দিয়ে, জরি মালা মশারি সব দিয়ে সাজিয়ে বউকে নিয়ে পিছনে বসে, আহ কি আরাম। বাড়ি আসার পরে গাড়ি বিদায়, পরের দিন অটোতে উঠে শ্বশুর বাড়িতে যায়। বলেন এর চেয়ে লজ্জার কিছু হতে পারে? আমরা তো লজ্জার মাথা খেয়ে ফেলছি। তবে হ্যাঁ, আপনারা এখানে যারা আছেন, যে বয়সে আছেন, আপনারা যদি ডিসিশন নেন যে ইয়েস আমি যেদিন বিয়ে করতে যাব আমার পার্সোনাল কারে চড়ে আমি যাব, আর যেদিন আমার বিয়েতে বরযাত্রী যাবে আমার অ্যাসোসিয়েটদেরই গাড়ি থাকবে 20টা, যদি আপনি ডিসিশন নেন এটা আপনার দ্বারা সম্ভব। এই সুযোগ আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং দিচ্ছে, এই সুযোগ আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং দিচ্ছে। বয়স আর কত হয়েছে? মানুষ 32, 35, 40 বছর বয়সে বিয়ে করে। যারা এই যে বিসিএস ক্যাডার হয়ে বিয়ে করে, আপনি জানেন ওদের বয়স কত হয়? 33, 34 বছর হয়ে যায় বয়স ম্যাক্স পিপলের। তো 33, 34 বছর বয়সে মানুষ বিয়ে করতেছে কেন? কারণ যে ক্যাডার হয়েছে, এখন একটা ব্যাপার আছে, একটা চাকরি পাইছে, এরপরে বিয়ে করছে। আর আপনার এজ এখন মাত্র 20, 22। পরিশ্রম দিলেই আগামী 5 ইয়ার্স 6 ইয়ার্স পরে লাইফটাই হবে একটা সেই রকমের লাইফ, কিন্তু এই লাইফটা সবসময় কল্পনায় রাখতে হবে। তাহলে আর আপনি ডিস্ট্রাক্টেড হবেন না, পথ ছাড়বেন না। আপনার কষ্টগুলোকে সব আপনি মেনে নেবেন। আর এই বিজনেসটায় কোনো কষ্ট নেই, কায়িক পরিশ্রম নেই কোনো। এই বিজনেসটায় কষ্ট আছে, মানসিক কষ্ট। কাদের? যারা আসলে ব্যবসায়ী না, ভণ্ড প্রতারক বাটপার, এদের মানসিক কষ্টে এরা ব্যবসা ছেড়ে দেয়। ভণ্ড প্রতারক বাটপাররা মানুষকে সবসময় গলা কাটার চিন্তা করে, যে মুরগি একটা পাইছি গলা কাটবো। ভালো করে প্ল্যান ট্যালান বুঝায় যদি একটা মাল ধরাই দিতে পারি, ওটা একটা মুরগি, গলা কাটা হয়ে গেল। এরা ভণ্ড প্রতারক। কখনোই ভাবে না যে আমি একটা প্রোডাক্ট দিয়ে ওই ব্যক্তির জীবনটাকে চেঞ্জ করে দিচ্ছি, ও কখনো এটা ভাবে না। এই জন্য হাল ছাড়ে, তো বাটপার, এই জন্য হাল ছাড়ে। আর যে রিয়েল ভাবে ব্যবসা করে, প্রকৃতপক্ষে ব্যবসার মানসিকতা, সে আমার মতো ভাবে। যেমন আমি ব্যবসা যেদিন থেকে আমার ভিতরে ঢুকছে নেটওয়ার্ক মার্কেটিং, সেই দিন থেকে আপনাদের বলে আসতেছি না যে আমি মৃত্যুর আগ পর্যন্ত ইনশাল্লাহ নেটওয়ার্ক মার্কেটিং করব। কেন আমি মৃত্যুর আগ পর্যন্ত নেটওয়ার্ক মার্কেটিং করতে চাই? কারণ আমি দেখেছি এই ব্যবসার মাধ্যমে আমি যত সহজে মানুষকে হেল্প করতে পারছি, এত সহজে আমি পৃথিবীর অন্য কোনো পেশা থেকে পারবো না। তোমাদের মতো ছেলেপেলেদের যে শিখাচ্ছি, কথা বলতে শিখাচ্ছি, দাঁড়াতে শিখাচ্ছি, এইটা কোথায় পেতাম? এটা কয়জন শেখায়? রিয়েল লাইফ এডুকেশন আমি তোমাদেরকে দেওয়ার ব্যবস্থা করছি, যেইটুকু আমি জানি সেইটুকু। আরো জানছি যাতে আরো দেওয়া যায়। এইটা তো এই প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোথাও থেকে হয় না। যেহেতু এই প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোথাও থেকে হয় না, আমি এই জন্য মৃত্যুর আগ অবধি ব্যবসা করব, নেটওয়ার্ক মার্কেটিং করব। আমার এই নেটওয়ার্ক মার্কেটিং টাকার জন্য না, টাকা তো আমার এমনি আসবে। আমি অসংখ্য মানুষকে হেল্প করতে চাই, এটা আমার দর্শন, এটা আমার থিঙ্কিং, এটা আমার প্রার্থনা টু দ্য গড, টু দ্য অলমাইটি। আমি সবসময় আল্লাহকে বলি যে আল্লাহ, নেটওয়ার্ক মার্কেটিং মৃত্যুর আগ অবধি করতে চাই, তুমি আমাকে এমন তৌফিক দাও যেন আমি শত শত মানুষকে তাদেরকে গড়ে দিতে পারি। যারা স্বপ্নবাজ তাদেরকে পাঠিয়ে দাও, তাদেরকে গড়ে দিই, তাদের লাইফটাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যায়, অনন্য একটা জায়গায় নিয়ে যায়। আর এই কারণে তোমাদের জন্য ট্রেনিং সেশন, তোমাদের জন্য এত কেয়ার, তোমাদের জন্য এত তত্ত্বাবধান, তোমাদের জন্য তোমাদের আপলাইনদেরকে মোটিভেট করা, তোমাদের সাথে যাতে কমিউনিকেশন ঠিকমতো করে, তোমাদের যাতে বিজনেসটাতে ডেভেলপমেন্ট করায় দেয়, তোমাদের আপলাইনরা যাতে তোমাদেরকে সঠিকভাবে গাইডলাইন দিয়ে সামনের দিকে নিয়ে যায়। আর এই জন্য আমার এত সেশন, এত মিটিং, এত প্রোগ্রাম। এই প্রোগ্রামে তুমিও আসছো, আমিও আসছি। তোমার আসতেও টাকা খরচ হয়েছে, আমার আসতেও টাকা খরচ হয়েছে, কিন্তু আমি তোমাদের দিচ্ছি, তোমরা নিচ্ছ। তোমরা আমাকে কিন্তু এই সেশনের জন্য টাকা দাও নাই। এই মিটিংটা তোমরা কল করো নাই, আমি করেছি। কেন? কারণ ওই উদ্দেশ্যটা মহান। ছোট মানুষ আমি, বাট উদ্দেশ্যটা মহান রাখি যে কিছু করতে হবে।
আমি একটা জিনিস বিশ্বাস করি এবং আমি একটা জিনিস মাঝে মাঝেই ভাবি, আমি মানুষ, স্রষ্টার একটা সৃষ্টি, কুকুর একটা অ্যানিম্যাল, সেও স্রষ্টার একটা সৃষ্টি, তারও বাচ্চা কাচ্চা থাকে, তারও হাজবেন্ড থাকে, বউ থাকে, সংসার থাকে, সেও খায় দায়, আমিও খাই দাই, আমারও ছেলে মেয়ে আছে, আমারও বউ থাকলো, আমিও সংসার করলাম, তাহলে একটা কুকুর আর আমার মধ্যে কি তফাৎ থাকলো? কুকুর আর আমার মধ্যে আমি তফাৎ পাই না। যদি আমার কর্মটা মানুষ হিসাবে এমন না হয় যে আমার জীবনের দ্বারা আরো 10 জনের জীবনের উপকার হয়েছে, তাহলে আমি কুকুর আর শুয়োরের জীবন আর আমার জীবনকে আমি আলাদা করে কোনোভাবে দেখি না। মনে রাখবা, যারা চাকরির চিন্তা করতেছ, আমি রেসপেক্ট রেখেই বলছি, তুমি একবার ভাববা, চাকরি বাকরি করে নিজের বউ বাচ্চার খাওয়া পড়ার ব্যবস্থা করলা, তাহলে একটা কুকুরের জীবন আর তোমার জীবনের কি পার্থক্য থাকলো? তুমি তো নিজের চিন্তাই করছো, কুকুরও নিজের চিন্তাই করে। দুইটা কুকুর একসাথে খেতে গেলে এরকম করে, তোরে খাইতে দিতাম না, আমি একাই খাইতাম। হ্যাঁ, তবু তো নিজের স্বার্থ নিয়ে ভাবছে, তুমিও নিজের স্বার্থ নিয়ে ভাবছো, তা ওর মধ্যে তোমার মধ্যে পার্থক্য কই? তোমার জীবন যদি আরো 10 জন 1000 জন মানুষের জীবনের উপকার কল্যাণ না এনে দেয়, তাহলে তোমার মানুষ হিসেবে জন্ম নেয় পৃথিবীতে বৃথা হয়েছে, আমি বলবো। তাই একটু থট প্রসেস, থিঙ্কিংটাকে চেঞ্জ করতে হবে। শোনো, জিদ যদি একবার করো না যে কিছু করে দেখাবো আমি, তোমাকেও মানুষ বলে, আমারও সমালোচনা দিয়েছে, তোমাকেও দেয়, দেখতে পাবি। আর তোমাকে যখন বলে তখন তুমি কি করো? নেতিবাচক। আমার ফ্রেন্ড আমাকে, যখন আমি বলতাম গাড়ি নিব, সেই ইন্টারের কথা বলতেছি, তখন আমার একটা ফ্রেন্ড আমাকে বলছিল, দোস্ত রোলস রয়েস খুব ভালো গাড়ি। ওর কাছ থেকেই প্রথম আমার রোলস রয়েসের নাম শোনা। তো বলতো, দোস্ত রোলস রয়েস খুব ভালো গাড়ি, তোর এইটাতে খুব মানাবে। তো আমি ওকে তখন জবাব দিতে পারতাম না, উত্তর দিতে পারতাম না। কেন পারতাম না? কারণ এগুলা তো ওরা মজা করে বলতো, এটা তো আমি বুঝি না। আল্লাহ তো একটু বুদ্ধি দিছে, আমি বুঝতাম ওরা মজা করে বলতো। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, অশেষ শুকরিয়া, নেটওয়ার্ক মার্কেটিং নামক এই টার্ম আমার ক্লাসে যতজন পড়ে কেউই বোঝে নাই, কারো কাছেই যা পৌঁছায় নাই। এই নেটওয়ার্ক মার্কেটিং এর দাওয়াত এতগুলো মানুষের মধ্যে আমার কাছেই নেটওয়ার্ক মার্কেটিং এর দাওয়াত পৌঁছালো, আর আমি ডিসিশন নিলাম যে আল্লাহ মনে হয় আমাকে ওই রাস্তা দেখাইছে যেই স্বপ্ন আমি দেখতাম, আমি নেটওয়ার্ক মার্কেটিং করতে চাই। ওই তারপরে পথ চলা, গাড়ি আলহামদুলিল্লাহ আমার সার্কেলে প্রথম আমারই হয়েছে। এটা কেন সম্ভব হয়েছে জানেন? ওই যে স্বপ্ন ছিল, স্রষ্টার কাছে প্রেয়ার ছিল। ল অফ অ্যাট্রাকশন এমন জিনিস যা আপনার কাছে স্রষ্টা এনে দেবেই। আপনার যার প্রতি অ্যাট্রাকশন আছে, যার গরিবী লাইফের প্রতি অ্যাট্রাকশন, তাকে আল্লাহ তাআলা গরিবী লাইফই দিবে। যে মনে মনেই ভেবে নেয় ধনী টনি হওয়া দ্বারা সম্ভব না, মানে অ্যাডভান্স ভাবে ধনী টনি হওয়া সম্ভব না, মনে মনেই ভাবে গরিবের ঘরে জন্ম নিচ্ছি, গরিবই থাকবো, কোনো মতে বাঁচতে পারলে হয়, একটা পড়াশোনা শেষ করে একটা ছোটখাটো ও এটাই পায়, যা ও সারা জীবন চিন্তা করে। যে আমাকে যদি কেউ বলছে তুই পারবি না, আমার তখন জিদ আসছে। আর আপনাকে যখন বলে পারবি না, তখন আপনি ভাবেন আসলেই তো পারবো না, মানে আপনি হেরে যান, আপনার মনের কাছে আপনি সাথে সাথে হেরে যান। আর আমার মনের ভিতরে জিদ আসছে আমি পেরে দেখাবো। যে আমি যখন প্ল্যানটা খুব ভালো করে বুঝাইছি একটা লোককে, আমি ভেবেছি তাকে পার্টনার হিসাবে নিয়ে ব্যবসা করব, তার লাইফটাও গড়ে দিব, আমার লাইফটাও গড়বে, এত আশা নিয়ে আমি ওর কাছে গিয়েছি। এই আশা যে ও আগামী দিনে অনেক টাকা রোজগার করবে, লাইফটাকে প্রতিষ্ঠিত করবে, সেই আশা। এমন আশা নয় যে ও আমার সাথে কাজ করবে আর আমি ইনকাম পাবো, ব্যাপারটা এরকম না। ওর লাইফটাকে চেঞ্জ করতে চেয়েছি, কিন্তু ও বোঝে নাই। তখন মনে হয়তো যার জন্য করি চুরি সে আমায় কয় চোর। তারপরে ভাবতাম নো প্রবলেম, তুই একদিন তোর ভুল বুঝতে পারবি। সেদিন কি হবে আমি জানি না, কিন্তু ভুল বুঝতে পারবি। I am on my track, I am on my journey. ইনশাল্লাহ দেখা হবে বিজয়ের মঞ্চে, বিজয়ীর বেশে। তো আমি সেইভাবে কিন্তু পণ করে কাজ করে গেছি। এখন দেখেন, যে মানুষগুলো রিজেক্ট করছে, যে মানুষগুলো না বলছে, সেই মানুষগুলো কোথায়? যেখানে ছিল সেখানেই পড়ে আছে। কারণ কি, মাসে 10-20 হাজার টাকা ইনকাম করবেন, এই চাকরি দিয়ে আপনি কোনো মতে বেঁচে থাকবেন, আপনার লাইফের কোনোদিন স্বাদ আহ্লাদ পূরণ হবে না ভাই। আপনি
মাসে 20,000 টাকা ইনকাম করে আপনি বলবেন ভুটান ঘুরতে যাব, নেপাল ঘুরতে যাব, কয় মাস ধরে পয়সা জমানো লাগবে আপনার হিসাব আছে? আপনি বলবেন দেশের এক জায়গায় ঘুরতে যাব, হিসাব আছে? আমরা রাঙামাটি সাজেক ভ্যালি ঘুরে আসলাম, এক একজনের পিছনে নিয়ার অ্যাবাউট 20,000 টাকা খরচ হয়ে গেছে, এমন না হেলিকপ্টারে উড়ে গেছে। চিন্তা করেন, টাকা আপনি প্রতিটা স্টেপ ফেলবেন, টাকা লাগবে। অতএব আমি বলবো একটা দারুণ কনসেপ্ট পেয়েছে নেটওয়ার্ক মার্কেটিং। দিল থেকে ফিল থেকে একটা পোক্ত সিদ্ধান্ত চাই যে আমি নেটওয়ার্ক মার্কেটিং করব। এটা আমার লাইফের শখ সাদালাতগুলো পূরণ করবে। এইটা আমাকে একটা দম দেয়, আমি এটা করব, আমি ভালোবাসা নিয়ে করব, আমি সর্বোচ্চ এনার্জি নিয়ে করব, আমি যতটা এফোর্ট দেওয়া দরকার আমি সবটাই দিব। আমি নেটওয়ার্কার হতে চাই, কারণ আমি একটা রাস্তা পাইছি যেখানে দৌড়ালে আমাকে বলে দিচ্ছে যে তুই 5 বছর দৌড়া, তোর কাছে আসবে একটা কার। তুই 2 বছর দৌড়া, তোর কাছে আসবে একটা স্ট্যান্ডার্ড বাইক। তুই 6 মাস দৌড়া, তুই তোর বিজনেস টিম ডেভেলপ করতে পারবি। অর্থাৎ এখানে সুনিশ্চিত। আপনাকে এমন কোন জায়গা আছে যেখানে এরকম সুনিশ্চিত করে বলছে যে তুই যদি 5 বছর এই কষ্ট করিস তোর একটা কার হবে? শুনতে চাই, তোমাদের কাছে শুনতে চাই। না তোমাদের বাবা বলেছে, না তোমাদের কোনো টিচার, না কোনো প্রতিষ্ঠান তোমাকে বলেছে যে এই পর্যন্ত দৌড়াও তোমার একটা কার হবে, এই পর্যন্ত দৌড়াও তোমার একটা বাইক হবে। আর এখানে সব সুনির্দিষ্ট, এখানে অদৃশ্যমান কিছু নেই, অনির্দিষ্ট কিছু নেই, একদম নির্দিষ্ট, ফলাফল নির্দিষ্ট। অন্য কোনো প্ল্যাটফর্মে এতটা নির্দিষ্ট নেই। তুমি দেখো একটা নির্দিষ্ট নেটওয়ার্ক মার্কেটিং যত নির্দিষ্ট করে দিয়েছে, আমার এই কোম্পানি 21 যতটা নির্দিষ্ট করে দিয়েছে, তোমার সাকসেসের মাইল ফলকগুলো তুমি এতটা নির্দিষ্ট করে অন্য কোনো একটা প্ল্যাটফর্ম দেখাও, ভেবে উত্তর দাও। না ভেবে উত্তর দিও না, ভেবে উত্তর দাও। তোমার বাবা বলছে নাকি তোমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে যাও, এরপরে বিএসসি করার সাথে সাথে তোমার একটা কার? না। কাউকে বলছে বিসিএস ক্যাডার হওয়ার সাথে সাথেই তোমার একটা কার? অর্থাৎ অন্য কোথাও তোমাকে নির্দিষ্ট করে দেওয়া হয় না, এই প্ল্যাটফর্মে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এর জন্য এরকম মোটা মোটা বই পড়ে মুখস্থ করতে হচ্ছে না, বাস্তবিক নলেজগুলো গ্যাদার করতে হচ্ছে। আজকে থেকে কে ভিতর থেকে সিদ্ধান্ত নিয়ে নেটওয়ার্ক মার্কেটিং করব, একদম ভালোবাসা নিয়ে, আত্মা দিয়ে, একদম টিল সাকসেস। যতক্ষণ না সাকসেস আসতেছে আমি লেগে থাকবো। এই ডিসিশনটা আসতে হবে ভিতর থেকে, উপর থেকে নিলে হবে না। ডিসিশন ডেলি নেয় না বুদ্ধিমানরা। মনে রাখবেন, ভীরুরা মরে যায় প্রতিদিন শত বার মরে। আর যারা সাহসী জীবনে একবার মরে, কারণ তারা বিশ্বাস করে শিয়ালের মতো, কুকুরের মতো, বিড়ালের মতো 1000 বছর বেঁচে থেকে আমার কোনো লাভ নেই, বাঘের মতো গর্জন দিয়ে একদিন বাঁচা ভালো। তারা ভাবে আমি জীবনে পরাজয় বরণ করতে চাই না, আমি হার মানতে চাই না। এটা অনেকটা ওই যে আপনার বিগ ফাইট দেখেছেন না, WWE শো। এই WWE-তে একটা লোককে একদম টিকায় একেবারে রিংয়ের মধ্যে ফেলাই দিছে, এখন সে পড়ে আছে, মনে হচ্ছে মরে গেছে। এরপরে ওই যে কি বলে রেফারি, আম্পায়ার, হোয়াট এভার, রেফারি বলে মনে হয়, সে এসে 3টা থাবা দিচ্ছে। যদি নড়ে ওঠে তা এখনো হারে নাই, আর যদি না নড়ে তখন উঁচু করে হাত একজনের উঁচু করে দিয়ে টিং 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 ঘন্টা বাজিয়ে দেয়। জীবনটা এরকম। আপনি যতক্ষণ হার না মানছেন আপনি পড়ে থাকেন, অসুবিধা নেই, কিন্তু হার যতক্ষণ না মানছেন এই পৃথিবীর কোনো শক্তি নেই আপনার হার ঘোষণা করবে আর একজনকে বিজয় ঘোষণা করবে। আর এই পৃথিবীতে যে যুদ্ধ আপনার সাথে চলছে, এই যুদ্ধে আপনার কোনো প্রতিপক্ষ নেই। আর এই যুদ্ধে প্রতিপক্ষ যদি থেকেও থাকে সেটা হলেন আপনি নিজে। অতএব ভিতর থেকে ডিসিশন নেন, দৌড়ান, যত পারেন তত ইনভাইট দেন। আপনি মানুষের জীবন পরিবর্তনের পয়গাম নিয়ে যাচ্ছেন। আপনি একজন দূত, বলতে পারেন দেবদূত। দেবদূতরা যেমন ভালো কাজ করে, আপনি তেমন একটা ভালো কাজ করতেছেন। যেই ছেলেটা পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলে জীবন ধ্বংস করে দিচ্ছে, চোখ নষ্ট করে ফেলতেছে, জীবন এবং যৌবন সব শেষ করে দিচ্ছে প্রেম করে, ওই ছেলেটাকে এনে আপনি জীবনের সংগ্রাম করাচ্ছেন, স্বপ্ন দেখাচ্ছেন, শখ তৈরি করতেছেন। পাবজির ডায়মন্ড না, রিয়েল লাইফে ডায়মন্ড হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন আপনি।
ফ্রি ফায়ারের ডায়মন্ড না, রিয়েল লাইফের ডায়মন্ড আপনি নিয়েছেন তাকে। আপনাকে আগে বুঝতে হবে ওয়াই রিওয়ার্ড। আমি অনেক বেশি ভালো লাগা কাজ করে, স্রষ্টাকে ধন্যবাদ জানাই যে নেটওয়ার্ক মার্কেটিং করতে পারছি। নেটওয়ার্ক মার্কেটিং করার তৌফিক আল্লাহ দিয়েছে, এটা সবাইরে আল্লাহ দেবে না। এই নেটওয়ার্ক মার্কেটিং করার তৌফিক আল্লাহ সবাইকে দেবে না, কারণ কজন মানুষ আছে মানুষের উপকার করে, আমাদের কর্মের মাধ্যমে মানুষের উপকার হয়। তো আমি এই জন্য বলবো, আত্মা দিয়ে ভালোবাসা নিয়ে নেটওয়ার্ক মার্কেটিং করেন, দিল দিয়ে করেন, জোশ নিয়ে করেন, আনন্দ নিয়ে করেন, ভালো লাগা নিয়ে করেন। করতে থাকেন, করতে থাকেন, করতে থাকেন, করতে থাকেন, থামা যাবে না, থামা যাবে না, কখনোই থাইমেন না যতক্ষণ না আপনি আপনার কাঙ্ক্ষিত গোলে পৌঁছাচ্ছেন। থামা যাবে না, রেস্ট নেওয়া যাবে না। রেস্টলেস ভাবে 5 ইয়ার্স 7 ইয়ার্স কাজ করেন, দেখবেন আপনার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। 5 দিনেই কেন, পৃথিবীতে এমন কিছু আছে 5 দিনে হয়? ধান গাছ লাগালে 4 মাস লাগে পরিচর্যা করা। কতটা কেয়ার নেয় আপনারা যারা কৃষক তাদের কাছে শুনবেন। ধানের পাতা যদি একটু কালো হয়ে যায়, কৃষক টেনশনে পড়ে যায়, কালো হইল কেন? বলে এটা মাছরা পোকায় ধরছে, এই বিষ দে, বিষ দে, বিষ দে। সে সাথে সাথে বিষ আনে, স্প্রে করে, রাইট? আর আমরা 4 দিনের মাথায়, 4 মাসও না, 4 দিনের মাথায় আমাদের মন ভেঙে যায়। কি আজব লীলা মাইরে! এগুলি কি মানুষ নাকি অন্য কিছু? অন্য কোনো গ্রহের প্রাণী কিনা? আমাদের অ্যাসোসিয়েটদের মাঝে মাঝে কিছু লোককে দেখে আমার মনে হয় এরা অন্য কোনো গ্রহের প্রাণী কিনা। এত তাড়াতাড়ি সাফল্য পৃথিবীর কোনো জায়গা থেকে আসে না। তাড়াতাড়ি সাফল্য চাবেন না, তাড়াতাড়ি সাফল্য চাবেন না। নিজের সাথে এই কমিটমেন্ট রাখবেন, আই উইল উইন, নট ইমিডিয়েটলি বাট ডেফিনেটলি। I will win, I must win, not immediately but definitely I will win. আমি ইমিডিয়েটলি জিতবো না, আমি আজকে নামছি কালকে আমার সব হয়ে যাবে তা না, 1 মাস 2 মাস 6 মাসের মধ্যে সব হয়ে যাবে তা না, কিন্তু আমি ডেফিনেটলি জিতবো। এই পণটা ভিতরে রাখেন, আপনি জিতবেনই যাবেন। আপনাকে কেউ হারাতে পারবে না আপনি যদি নিজের কাছে না হার না মানেন। একমাত্র আপনি আপনার কাছে হেরে গেলেই আপনি শেষ। আজকে থেকে আমরা একটু দিল থেকে, আত্মা থেকে ভালোবাসা নিয়ে নেটওয়ার্ক মার্কেটিং করি, কৃতজ্ঞ চিত্তে নেটওয়ার্ক মার্কেটিং করি। আমি দেখেছি এই প্ল্যাটফর্মে জয়েন করতে পেরে, কাজ করতে পেরে যারা কৃতজ্ঞ, যারা খুশি, আনন্দিত, স্রষ্টাকে ধন্যবাদ জানায়, এই ব্যক্তির কোনোদিন আমি অধঃপতন দেখি নাই। সারাক্ষণ শুধু আগাতে থাকে তারা। আর যেই ব্যক্তি এটাতে জয়েন করে স্যাটিসফাইড না, ওই ব্যক্তিকে আমি কখনো জিততে দেখি নাই। এই প্ল্যাটফর্ম থেকে তারা ফেল করবেই, যে কোনো ছুতায়, যে কোনো অজুহাতে, যে কোনো কারণে সেই প্ল্যাটফর্ম থেকে ঝরে পড়ে, কারণ সেই প্ল্যাটফর্মটা পেয়ে কৃতজ্ঞ না। এত সুন্দর প্ল্যাটফর্ম পেয়ে সে কৃতজ্ঞ না। তাই আমি আপনাদেরকে বলবো, নিজেদের ডিসিশনটা নিজেরা নেন, আপনার ডিসিশন আর কেউ নিয়ে দেবে না। মোর অ্যান্ড মোর ইনভাইট দিয়ে ব্যবসা করে এগিয়ে যান। ইনভাইট দিতে আর লজ্জা লাগবে? আর লজ্জা নেই। 300 দেখাইতে হলে 300 দেখাবো, কারণ আমার কাছে গেস্টের খনি আছে 300 লোকের নামের তালিকা। সালা যারে পাবো তারে দেখাবো, অসুবিধা আছে? আমার তো আর প্ল্যান দেখাইতে পয়সা লাগে না, লাগে? আমি মাঠে ঘাটে রনে জঙ্গলে বনে যেখানে যারে পাবো সেখানেই প্ল্যান দেখাবো, অসুবিধা আছে? আরে ভাই এত সমস্যা কি? মাঠের পাশে পাইছে না ভাই, আয় প্ল্যান দেখাই, কি হবে? জয়েন না হোক তা অসুবিধা কি? না হইস না, যা আবার বুঝাবো আনে, যা সামনে সময় পাইলে ওরে বলে দিবেন, আবার বুঝাবো আনে, সময় পাইলে আমি তোরে বুঝাবো আনে, তুই যা। এত সিরিয়াসলি পার্সোনালি নেন কেন? আমি তো এটা নিয়ে খেলি, আর খেলা নিয়ে এত সিরিয়াস হত কিছু নাই। আমি র্যাকেট দিয়ে চাপ দিতে চাইছি, কিন্তু সেই জায়গায় র্যাকেট চাপ না লেগে আমার নাকে এসে লাগছে ফেদার, এটা হইতেই পারে। তো এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কি আছে? আমি খেলতেছি, আমি গেমে হারতে পারি, জিততেও পারি, এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কি আছে? যদি জীবন চলে যেত আমি সিরিয়াস হইতাম। এটা তো খেলা, এটা তো খেলা। কি রাইট অর রং? ঠিক আছে, শামীম সাহেব বুঝাইছে, জয়েন করে নাই তো আমার কি? আমার কি? আমার তো কোনো ক্ষতি হবে না। আমি তো 30 থেকে 2-5 জন পেয়ে আমার ব্যবসা আমি চালিয়ে যাব। ক্ষতি তো হলো শামীম সাহেবের। বলে দিন, শামীম সাহেব তো আপনার তো ক্ষতি হয়ে যাচ্ছে, তা আমি সময় পেলে আপনারা আবার বোঝাবো না, ঠিক আছে? কথা হবে এরকম। জিমকে বুঝাইছেন, আসে নাই, ঠিক আছে ভাই তুই না আসিস আপাতত, তুই আর একটু ভাব, তোর সাথে আবার আমি বসবো না, সময় পাইলেই বসবো না ভাই, আর একটু শিখে নি, দাঁড়া শিখে নি। কি এইভাবে ডিল করা যায় না মানুষ? মজা করে ডিল করেন ভাই। আমি তো এখন কাঁচা, তোরে যা পারছি তাই বুঝাইছি, এরপর আর একটু শিক্ষা লই, এরপরে তোর আর একটা বাটা দি মনে। হ্যাঁ,
যে খুব নেগেটিভ বলে, ভাই তুই বল, অসুবিধা নেই, আমার কাছে এখন তথ্য কম আছে, আর একটু শিখতে দে, ট্রেনিং নিচ্ছি, ট্রেনিংটা নিতে দে, শিখতে দে ব্যবসাটা, এরপরে তোর এমন ডলার দিব আনে, ডলার চটে তুই দেখিস কি হয়, তুই মরিচ বাটার মতো বেটে যাবি আমার তথ্যের ডলায়। কি এইভাবে মজা করে করা যায় না? অথচ আমাদের ছেলেরা না বলছে এরকম করতে থাকে। আর গত সপ্তাহে তো আমি দেখাইছিলাম যে আর কি করে, কুকুরের বাচ্চা দিবেন লাথি, ও কি করে, আমাদের ছেলে পেলেদের অবস্থায়। ভাই কেউ নাচবে ক্ষতি তো ওর, আমার কি, আমি তো ব্যবসা করে ঠিকই হিরো হব, রাইট? অনেক মানুষই আমার সাথে আসেনি, তাতে আমার কি হয়েছে? আমি খালিদ সে খালিদের জায়গায় চলে আসছি, ও আসেনি, ওর জায়গায় ও পড়ে আছে, অসুবিধা আছে কোনো? আরে যে ডিসিশন আমি ব্যবসা করব সেভাবে কি তুই আসলে আমি করব, না আসলে আমি করব, এটা অনেকটা ক্ষুধা লাগার মতো। আমার ক্ষুধা লাগছে, এইদার বাসায় রান্না করব, না হয় রান্না করাবো, তাও যদি না হয় হোটেল থেকে খাবো, তাও যদি না হয় ফুড পান্ডায় আমি অর্ডার দিয়ে খাবো, কিন্তু আমার পেট ভরাটা উদ্দেশ্য। কোত্থেকে খাইলাম সেটা উদ্দেশ্য না, ব্যবসা করাটা আমার উদ্দেশ্য। তাই তুই আসবি না, নো প্রবলেম, আরেকজন আসবে, তুই আসবি না, নো প্রবলেম, আসবেই, যেহেতু আমার প্রোডাক্ট মানুষের প্রয়োজনীয়, যেহেতু আমার সিস্টেম মানুষের প্রয়োজনীয়, যেহেতু মানুষের তৃষ্ণা আছে, আর আমার কাছে আছে পানি, তৃষ্ণা মিটানোর পানি, অতএব মানুষের তৃষ্ণা আছে আর আমার কাছে পানি আছে, আমার পানি মানুষ খাবেই খাবে। ভাবনায় চেঞ্জ জানেন, আপনার জগৎ চেঞ্জ হয়ে যাবে, আপনার দুনিয়া চেঞ্জ হয়ে যাবে। টাইগারের মতো, আরে সালা টাইগার না খেয়ে থাকলেও সেটার যখন হালুম দেয়, তখন ওপাশ থেকে কুত্তা বিলাই সব দৌড়ায়, না খেয়ে পড়ে আছে 7 দিন, গায়ে শক্তি নাই, কিন্তু যখন ঘুম ভেঙে বলে হালুম, সব দৌড়ায়। সেরকম আওয়াজ দেওয়া যাবে না? আম্মুর কাছ থেকে আমি টাকা নিতাম ধার, আর আম্মুকে বলতাম আম্মু দিবনে, আর তো দিতাম না ওই ডেট। পরের বার যখন আম্মুর কাছে আবার ধার চাইতাম, আম্মু ধার দেন, বলে তুই আগের বার এটা দিস নাই, তার আগের বারটা দিস নাই, তার আগের বারটা দিস নাই, তার আগের বারটা দিস নাই, ঠিক আছে এইবারটা দিব না। আচ্ছা, তা আম্মু কি করতো, না তোকে টাকা দেওয়া যাবে না, আর আমিও না ছোড়বান্দা, কারণ আম্মু ছাড়া আর কোনো রাস্তাই নেই, নিতেই হবে ওনার কাছ থেকে, এনি হাও। সারাদিন আম্মুর পিছনে ঘুরে বেড়াতাম, লাগবে ধরেন আগামীকাল, চাইতেছি কিন্তু আজকে, যে আজকেই লাগবে, সন্ধ্যার মধ্যে লাগবে, তুই সন্ধ্যা পর্যন্ত আম্মুর পিছে ঘুরতাম। আম্মু টাকা দিত, তারপরে সত্যি দিবি তো এই ডেটে? জি আম্মু ইনশাল্লাহ। হ্যাঁ, তো পরে তো আর দেওয়া হতো না। টাকা চাইলে অনেক সময় বলতাম কি কাজ করে দিতে হবে বলেন, টাকা দিতে পারবো না, কাজ করে দিচ্ছি। কি কাজ আস? বলো ওই ঘর ঝাড়ু দিবি, হ্যাঁ ঠিক আছে দিচ্ছি। মুছে দিবি, হ্যাঁ দিচ্ছি। ওই কাজটা করে দিবি, হ্যাঁ দিচ্ছি। টাকা দিতে পারব না, টাকা নাই, আরো দেবেন আজকে। হ্যাঁ জানেন, আমি যখন আর্নিং করা শুরু করলাম, একদিন আম্মুকে আসার সময় 5,000 দিয়ে আসি আম্মুকে, আব্বুকে তো এমনি দিই, আর আম্মুকে আসার সময় 5,000 করে দিয়ে আসি। ওই সময় একটু ঘন ঘন বাড়ি যেতাম, দেখা যেত বছরের মধ্যে 4-5 বার যাওয়া হয়, তো মাত্র 2-3 মাস পর পরই যেতাম। তো ওই সময় টাকা দিয়ে আসতাম আম্মুকে আসার সময় 5,000। একদিন আম্মুকে 10,000 টাকা দিলাম। আমি বললাম এত টাকা দিচ্ছিস কেন? বললাম দিলাম, নেন রাখেন। তো আম্মু এবার টাকায় আস, তো আমি বললাম টাকায় থেকেন না, ওই যে আমি টাকা নিতাম না আপনার কাছ থেকে ধার, আমি ওই টাকা পয়সা যে ধার নিছিলাম, ওই ধার কি আমি শোধ দিতে পারছি নাকি, ওইটা কি শোধ হয়েছে? তো আম্মুর দেখে চোখে পানি চলে আসছে, আমার কাছে আনন্দের পানি আসছে, আমার ভালো লাগা কাজ করছে। তো যারা এরকম ভালোবাসো মা বাবাকে, তারা আমি বলবো বি ভেরি সিরিয়াস অ্যাবাউট ইউর লাইফ। শোনো, মার পাশে গিয়ে মা বললো রে আমার আদরের সন্তান রে, আসো কোলের মধ্যে আসো, শাড়ির আসলের মধ্যে ঢুকাইলো, মাথায় হাত বলে দিল, আর আপনি কিছুক্ষণ পর এরকম বলে মা 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 মা, এইটা আদর না। কিছু করেন, মায়ের শখ আছে অনেক, পূরণ করতে পারে নাই, আপনার জন্য ওই শখ পূরণ করেন। কোলের মধ্যে গিয়ে ম্যা করাতে মায়ের প্রতি ভালোবাসা না। সারা মাসে একবার মায়ের সাথে কথা বলার দরকার নেই। এমন কিছু করেন যে 1 মাস পরে মায়ের পছন্দের শাড়িটা নিয়ে মাকে দিতে পারেন, যে মাই নাও, আমি কাজ করেছি, এটা তোমার জন্য গিফট। এমন কিছু করেন। তাই বলবো যারা ভালোবাসেন মাকে বাবাকে, বি ভেরি সিরিয়াস অ্যাবাউট ইউর লাইফ। কিছু করতে হবে ভাই। পরিবারের কাছে একজন ম্রিয়মান কি হতে হবে বলেন তো? একজন দূত হতে হবে, পরিবারকে ডেভেলপ করার দূত আপনি হন।